অনেকদিন পর মামার বাড়ির চিঠি পেয়ে বেশ অবাকই হলো রমেন। তার মায়ের মৃত্যুর পর এই প্রথম মামা বাড়ির চিঠি পেল রমেন। সামনের সপ্তাহে তার মামাতো বোনের বিয়ে। অনেক বছর মামা বাড়ি যায়নি সে, তাই এইবার তার মামাতো বোনের বিয়েতে যাবার সিদ্ধান্ত নিল সে। রমেন চিঠিতে দেখল আগামী সপ্তাহে বুধবার তার বোনের বিয়ে। মঙ্গলবার অফিস করে সন্ধ্যের ট্রেনে যাবার সিদ্ধান্ত নিল সে। সকাল সকাল বসকে সবটা বলাতে ছুটি মঞ্জুর হলেও কাজ সেরে অফিস থেকে বের হতে বেশ দেরি হয়ে গেল রমেনের। অগত্যা ট্রেন পেতে পেতে অনেক রাত হয়ে গেল রমেনের। রাত্রি 10:30 নাগাদ জগদ্দলপুর স্টেশনে নামলো রমেন। স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সে জানতে পারল যে আজ বিকেলে একটি বাস অ্যাক্সিডেন্ট হওয়াতে এই রাস্তার সমস্ত বাস চলাচল বন্ধ আছে। এই শুনে বেশ চিন্তায় পড়ে গেল সে। একেই এত রাত, তার উপর শীতকাল। সে মনে মনে ঠিক করল স্টেশনের কাছে কোনো থাকার ঘর পেলে একটা রাত কাটিয়ে কাল ভোর ভোর মামার বাড়ি রওনা দেবে। তবে তার এই পরিকল্পনা কিন্তু কাজে এলো না। অনেক খুঁজেও একটা থাকার জায়গা জোগাড় করতে পারল না রমেন। এদিকে রমেনকে ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটতে দেখে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি দাদা, নতুন নাকি? এরকম রাত্রিবেলা এদিক ওদিক করছেন? কোনো বিপদে টিপদে পড়েছেন নাকি? আরে দাদা, আর বলবেন না। মামা তো বোনের বিয়েতে যাব বলে কলকাতা থেকে আসছি, কিন্তু ট্রেন মিস করায় আসতে দেরি হলো। এখন দেখছি বাস বন্ধ। তাই ভাবছিলাম যদি একটা থাকার জায়গা পাওয়া যায় তবে রাতটুকু কাটিয়ে কাল সকালে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই অজপাড়া গায়ে আর কি হোটেল আছে দাদা যে আপনি থাকার জায়গা পাবেন? হুম, তবে এই শীতের রাত্রে বাইরে থাকলে তো আর দেখতে হবে না। তা কোথায় আপনার মামা বাড়ি? মোশাটপুর গ্রামে। মোটাসপুর? হ্যাঁ, উপায় একটা আছে দাদা, একটা শর্টকাট আছে। তবে কি উপায় বলুন? থামলেন কেন? না না, আসলে এই ডান দিকের রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে সোজা 1 কিলোমিটার গিয়ে বাঁ দিকে ঘুরলেই একটা শ্মশান আছে। তার পাশ দিয়ে সোজা গেলে সামনে একটা সাঁকো পার করে ও পাশে গেলেই মোটাসপুর গ্রাম। আপনার হেঁটে যেতে হয়তো খুব বড় জোর ঘন্টাখানেক লাগবে। বাহ, তাহলে তো ভালোই হলো। না দাদা, তবে একটা গন্ডগোল আছে। আসলে আপনার পথে যেতে যে শ্মশানটা পড়বে তার খুব বদনাম আছে। রাত্রি তো ছাড়ুন, দিনের আলোতেও কেউ ওই রাস্তায় দিয়ে যায় না। দূর 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 দাদা, আপনি আজকের দিনে আবার এসব নিয়ে পড়েছেন? দূর, ওসব কিছু হয় না। আমি ওই রাস্তা দিয়েই যাব। রাস্তা বলার জন্য অনেক ধন্যবাদ দাদা। এই বলে সেই ভদ্রলোকের বলা রাস্তায় হাঁটা শুরু করলো রমেন। শীতের রাত্রি, চারিদিক যেন নিস্তব্ধ, চারিদিক যেন অন্ধকারের মধ্যে ডুবে গেছে। তবে সেই অন্ধকারেই ধীরে ধীরে এগিয়ে চলল রমেন। অবশেষে সে শ্মশানের ধারের রাস্তায় পৌঁছল। তবে তার কিন্তু এতে কোনো ভয়ের কিছু লাগলো না। গ্রামের শ্মশান সে আগেও দেখেছে, তাই তার কাছে এটা নতুন কিছু নয়। তবে ঠান্ডাটা যেন একটু বেশি লাগছে এখানে রমেনের। ইস, আরো একটা সোয়েটার পরে আসা উচিত ছিল। এসব থেকে ঠান্ডা বেশি হওয়াটাই তো স্বাভাবিক। এসবই ভাবছিল, হঠাৎ পাশে একটা ছোট গুমটির দিকে চোখ গেল রমেনের। এই নিঝুম নির্জন অন্ধকারের মধ্যে এরকম একটা গুমটি, এই ভেবে বেশ আশ্চর্যই হলো রমেন। আস্তে আস্তে গুমটির কাছে এগিয়ে গেল রমেন। ভিতরে এক কম বয়সী ছেলে কম্বল মুড়ি দিয়ে বসে আছে। রমেন ভিতরে উকি মারতেই ছেলেটি জিজ্ঞাসা করে উঠল, কিছু চাই নাকি? একটু গরম কিছু খাবার পাওয়া যাবে? ঠান্ডায় একদম জমে গেছি দাদা।
কম্বলের ভিতর থেকেই বলল ছেলেটি। ও চা পাবেন? ঠিক আছে, তাহলে এক কাপ চা দিন, তাই খাই। এই বলে গুমটির ভিতর ঢুকে বসল রমেন। ভেতরে ঢুকে যেন একটু শান্তি পেল রমেন। ঠান্ডা যেন তার হাড়ের মধ্যে ঢুকে কাঁপিয়ে দিচ্ছিল। এত রাতে এদিকে কি করতে? হঠাৎ জিজ্ঞাসা করলো গুমটির ছেলেটি। প্রশ্নটা শুনে তার দুর্ভাগ্যের কথা সবটা বলল রমেন, এবং কিভাবে বাস স্ট্যান্ড থেকে এই রাস্তার সন্ধান পেয়ে এদিকে এলো সেই সবটাই বলল সে। এবার রমেন একটা কথা না জিজ্ঞাসা করে আর পারল না। আচ্ছা দাদা, বলছি বাস স্ট্যান্ডে শুনলাম ওই রাস্তার শ্মশানটা নাকি ভালো না। রাত ছাড়ুন, দিনের বেলাতেও নাকি কেউ ওই মুখো হয় না। তাহলেই নির্জনে আপনি দোকান খুলে কেন রেখেছেন? আর এই শ্মশানেরই বা এত বদনাম কেন? এই শ্মশান চিরকাল এমনটি ছিল না। আজ থেকে বছর 3 আগে এই গ্রামে খুব খরা দেখা দেয়। কৃষকরা এই ঋণের বোঝায় জর্জরিত হয়ে ওঠে। এই ঋণের বোঝা না সইতে পেরে এক কৃষক এই শ্মশানের মাঝের একটা বট গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। প্রথমটা তেমন অসুবিধা কিছু না হলেও কিছুদিন পর থেকে গ্রামের বিভিন্ন ভৌতিক কাণ্ড ঘটতে শুরু করে। এই রাস্তা দিয়ে ফেরার সময় কখন কারোর মুরগি গায়েব হয়, তো কখনো কারোর একটা আস্ত পাঁঠা। কেউ কেউ তো শ্মশানের চারিদিকে এক কঙ্কাল মূর্তিকে ঘুরে বেড়াতে দেখেছে, হ্যাঁ এইও দাবি করে। এরপর গ্রামে রটে গেল যে এই শ্মশানে ভূতের ডেরা হয়েছে। ধীরে ধীরে এদিকে মানুষের আসা বন্ধ হয়ে গেল। এভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন গ্রামের এক ছোকরা বন্ধুদের সাথে শর্ত লাগিয়ে এই শ্মশানের রাতে থাকবে বলে আসে। কিন্তু পরের দিন সকালে তার অচৈতন্য দেহ শ্মশানের সামনে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের লোকেরা দেখতে পেয়ে তাকে বাড়ি নিয়ে যায়। কিন্তু আসল গন্ডগোল শুরু হয় এরপর থেকেই। ছেলেটির বাড়িতে এবার অদ্ভুত সব কাণ্ড শুরু হয়। ছেলেটির দাদা একদিন মাঝরাতে ছেলেটিকে গাছের ডালে উল্টে ঝুলে থাকতে দেখতে পায় এবং সাথে বিকটভাবে হাসতে দেখা যায়। এই দৃশ্য দেখে সে ভয় পেলেও সে বাড়িতে কিছুই বলে না। তবে সে নিজের ভাইয়ের প্রতি নজর রাখতে শুরু করে। আর একদিন রাতে সে দেখে তার ভাই বারান্দা থেকে হাত বাড়িয়ে পাশের বাড়ির উঠোন থেকে একটা জ্যান্ত মুরগি তুলে এনে এক কামড়ে মুরগির মাথাটা টেনে ছিঁড়ে ফেললে। এরপর ধীরে ধীরে মুরগির কাঁচা মাংস খেতে শুরু করলো। এবার ছেলেটির দাদা বুঝতে পারলো যে তার ভাই নিশ্চয়ই কোনো ভূত প্রেতের কবলে পড়েছে। সে তার মার সাথে কথা বলে পাশের গ্রাম থেকে একটা নাম করা ওঝা ডেকে নিয়ে এলো। ওঝা সব কিছু দেখে শুনে ছেলেটির দাদাকে কিছু জিনিস আনতে বলল এবং বাড়ির উঠোনে একটা যজ্ঞ করবে ঠিক করলো। কিছুক্ষণের মধ্যেই ছেলেটির দাদা সমস্ত সরঞ্জাম নিয়ে হাজির হলো। ইতিমধ্যেই ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ায় অনেকে এসে বাড়ির সামনে ভিড় করেছে। ধীরে ধীরে ওঝা যজ্ঞ শুরু করলো। কিছুক্ষণ পরেই একটা হাত খাওয়া মরা কাক নিয়ে হাজির হলো ছেলেটা। খনা গলায় বলে উঠল, কে তুই? এই বাড়িতে কি করছিস? বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা, নয়তো নয়তো শেষ করে দেব। আমি তোকে নিয়ে যেতে এসেছি। তুই কে বল? এই বাচ্চাটা কি ক্ষতি করেছে তোর? ছেড়ে দে ওকে। এই বলে ওঝা হাতে একটা জল নিয়ে মন্ত্র পড়ে এই ছেলেটার দিকে নিক্ষেপ করলো। অমনি সে এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে অবশেষে ওঝা সেই প্রেতাত্মাকে একটা কাঁচের বোতলে বন্দি করে। হ্যাঁ, এই দেখে গ্রামের সবাই খুশি হয়ে ওঝাকে ধন্য ধন্য করতে থাকে। তবে ওঝা এবার বলে, এই বোতলটিকে পাশের শ্মশানে গিয়ে মাটি খুঁড়ে সেই মাটিতে পুঁতে ফেলতে হবে। তবে সেটা যেন
এই ছেলের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কেউ করে। তবে হ্যাঁ, কোনোভাবে এর আগে যদি এই বোতল ভেঙে গিয়ে এই প্রেতাত্মা মুক্তি পায়, তাহলে কিন্তু সে বদলা নেবে এবং তখন আর কিছুই করার থাকবে না। মনে রাখিস। আমি যাব, আমি গিয়ে পুঁতে দিয়ে আসবো। তখন ছেলেটির দাদা সেই বোতলটা নিয়ে এই শ্মশানে পুঁতে দিয়ে আসবে বলে ঠিক করে। কিন্তু তার মা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, এই বলে যে তাদের দুইজন বাদে তার আর কে আছে। এই বিপদে সে কিছুতেই তাকে যেতে দেবে না। স্বামীকে হারিয়েছে অনেক আগেই, ছেলেদের হারাতে সে পারবে না, বরং সে নিজেই যাবে শ্মশানে। কিছু হলে তার হবে, তার দুই ছেলে তো সুরক্ষিত থাকবে। কিন্তু সেই দাদা তার মায়ের কথা শোনে না। সে জোর করে বোতলটি নিয়ে শ্মশানের পথে হাঁটা দেয়। এই বলে একটু থামলো সেই গোমটির ছেলেটি। থামলেন কেন? কি হলো তারপর? এখানেই শেষ? সেই ছেলেটার দাদার কি হলো? বেশ কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলো রমেন। একটু হেসে ছেলেটি বলল, আরে না না দাদা, এইখানেই শেষ নয়। ছেলেটার দাদা ভাগ্য প্রসন্ন ছিল না তারও। শ্মশানে এসে তাড়াহুড়োতে তার হাত থেকে বোতলটি পড়ে যায়। সাথেই গগনভেদী বিকট হাসিতে কেঁপে উঠে পুরো শ্মশান, আর তার সাথেই শোনা যায় একটা তীব্র আর্তনাদ। সেই ছেলেটার দাদা আর ফিরল না তাহলে? আজ্ঞে না, ফিরে তো এসেছিল। সেই দিনই রাতের বেলায় ফিরে এসেছিল সেই ছেলেটির দাদা। মা আর ভাই ছুটে গেছিল তার দিকে, দাদা দাদা বলে জড়িয়ে ধরেছিল তার ভাইটাকে। তার মাও ছেলে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল। তবে সেই দিনের পর থেকে কেমন যেন উধাও হয়ে গেল সেই পরিবারটা। আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেন? এ কি করে সম্ভব? আচ্ছা, সেই পরিবারটির কোনো খোঁজ পাওয়া যায়নি? পুলিশ কিছু করতে পারেনি? আচ্ছা, একটা কথা বলুন, সেই বোতলটা ভেঙে গেলে ওঝার কথা অনুযায়ী সেই প্রেতাত্মা বদলা নিত, তাহলে বোতল ভাঙার পরও সেই ছেলেটির দাদা বেঁচে ফিরলো কি করে? বেঁচে তো সে ফেরেনি দাদা। সেদিন বোতল ভাঙার পর এই শ্মশানেই সেই ছেলেটির দাদার ঘাড় মোটকে ফেলে দিয়েছিল সেই প্রেতাত্মা। তারপর সেই মৃত শরীর দখল করে সেই পরিবারের কাছে ফিরে গিয়ে নিজের বদলা পূর্ণ করে। সে কি? তাহলে তো আপনি জানেন যে সেই পরিবারটি আর বেঁচে নেই, তাহলে নিখোঁজ বলছিলেন কেন? আচ্ছা, আপনি এত কিছু জানলেন কি করে? এবার বেশ কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলো রমেন। আসলে সেই প্রেতাত্মা নিজের বদলা পূর্ণ করেও শান্তি পায়নি। মানুষের শিকার তার কাছে একটা নেশাতে পরিণত হয়। এবার সে আজও রাতের বেলায় নিজের শিকার খুঁজতে বেরোয়। সে তো বুঝলাম, কিন্তু তুমি এত কিছু জানো কি করে? আর সত্যি যদি সেই প্রেতাত্মা শিকার খুঁজে বেড়ায়, তাহলে তুমি এখানে দোকান খুলে কেন রেখেছো? এবার ছেলেটি কম্বলের মধ্যে দিয়ে একটা বিকট হাসি হেসে বলল, আমি সবটা জানবো না তো কে জানবে? আর দোকান? কোথায় দোকান? যেখানে আপনি বসে আছেন সেটা একটা হাত জ্বলা চিতা, আর আপনি আজকে রাতের শিকার। রমেন আশ্চর্য হয়ে এদিক ওদিকে দেখতেই তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সত্যি, কোথায় গুমটি, কোথায় রাস্তা? অন্ধকার শ্মশানে এক আধ পোড়া চিতার ওপর বসে সে, আর সামনে একটা নর কঙ্কাল, যার চোখ দিয়ে ঠিকরে বের হচ্ছে আগুন, আর ধীরে ধীরে এগিয়ে আসছে সে। সে প্রাণপণ চেষ্টা করলো পালানোর, কিন্তু কোনো জাদু বলে তার সমস্ত হাত পা যেন অসাড় হয়ে গেছে। সে কিছুতেই যেন নড়াচড়া করতে পারছে না।
তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, আর সামনে থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই কঙ্কাল মূর্তি, আর সাথেই এক বিকট হাসি। রমেনের মাথা যেন বন বন করে ঘুরতে লাগলো। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো রমেনের, শুধু কানে ভেসে আসতে লাগলো এক ভয়ানক হাসি। পরদিন সকালে গ্রামের কিছু ছেলে মিলে রমেনের অচৈতন্য দেহটা শ্মশানের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখে। তার গা থেকে কিছু কিছু জায়গায় মাংস খুবলে খাওয়া। গ্রামবাসীরা শেয়ালের কাজ ভেবে রমেনকে কাছের হাসপাতালে নিয়ে যায়। 3 দিন পর রমেনের হুঁশ আসলে ডাক্তার তাকে সমস্ত ঘটনা বলে। তবে সেদিন রমেনও স্বীকার করেছিল যে তার উপর শিয়ালের আক্রমণই হয়েছিল। তবে সত্যিটা শুধু রয়ে গিয়েছিল রমেনের স্মৃতিতে। আজও মাঝে মধ্যে ঘুমের মধ্যে রমেন দেখতে পায় সেই জ্বলন্ত চোখগুলো যেন ধীরে ধীরে এগিয়ে আসছে, এর সাথে ভেসে আসছে এক বিকট হাসি।